তো আজ আমরা কথা বলতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গে। কারণ আমরা দেখেছি যে দৈনিক প্রথম আলোতে তার একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছে এবং সাক্ষাৎকারে বলা হচ্ছে যে তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে দক্ষিণপন্থীদের নাকি উত্থান ঘটছে রাজনীতিতে। তো এই যে দক্ষিণপন্থীদের উত্থান, এটা আসলে তিনি বলতে কি বুঝিয়েছেন? আপনি যদি এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন। আসলে প্রথম আলো তো আমরা জানি যে বরাবরই প্রথম আলো পরের ঘাড়ে বন্দুক রেখে গুলি করার চেষ্টা করে। এবং প্রথম আলোর এই বক্তৃতা বা বক্তব্য সাক্ষাৎকার তাদের উদ্দেশ্য খুবই ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই করা হয়েছে। এবং প্রথম আলোকে আমরা অনেকভাবেই গালাগালি করি, মন্দ করি, যাই বলি না কেন, প্রথম আলো আহ, যে ব্যাখ্যাটি দেয় সে ব্যাখ্যাটি আলোচনার জায়গায় চলে আসে। কারণটি হচ্ছে যে প্রথম আলো সবসময় সুচারুভাবে, ধরেন এই এই যে তার পুরো সাক্ষাৎকারটি যদি আপনি দেখেন, পুরো সাক্ষাৎকারটি ছিল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, আলাপচারিতা। তার শারীরিক অবস্থা কি, তারপরে দেশের পরিস্থিতি কি, আগামী দেশ কিভাবে চলবে, জুলাই বিপ্লব থেকে আমরা কি শিখলাম জানলাম, এবং তারা নিজেরাই একটা লিডিং কোশ্চেন তারা ছেড়ে দেয় যে দক্ষিণপন্থীদের আবির্ভাবকে আপনাকে খুব উদ্বিগ্ন করে তুলে কিনা। আপনি যদি আমাকে একটা লিডিং কোশ্চেন করেন এবং তখন যদি আমি সাথে সাথে বলি হ্যাঁ আমাকে উদ্বিগ্ন করে একটি বিষয়, এবং সাথে সাথে আপনি এটাকে ক্যাশ করার চেষ্টা করেন, এবং এটাই যদি লিড নিউজ করা হয় এবং ফলাও করা হয় পরবর্তীতে, তাহলে বুঝতে হবে যে আপনার দুর্বিসন্ধিটা হচ্ছে বিভাজনের জন্য। আপনার দুর্বিসন্ধিটা হচ্ছে ওই আপনার আগের প্রশ্নটির মতন কাউকে প্রত্যাবর্তনের সুযোগ সৃষ্টি করার জন্য। এবং আপনার বিভাজনের মাধ্যমেই আপনি আরেকটি ফায়দা লুটার চেষ্টা করছেন, যেটি আপনারা বরাবরই আমরা কারো না কারো এজেন্ট হয়ে কাজ করার, যে প্রথম আলো তো সবসময় কারো না কারো এজেন্ট হয়ে কাজ করে, যে কারণেই আমরা সবসময় শঙ্কায় থাকি। এবং যেহেতু বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের ঘাড়ে চাপ দিয়ে যদি এই কথাগুলো বের করা হয়, এবং সেখানেই দক্ষিণপন্থী, আপনি কখনো কখনো উত্তর পাড়ার কথা বলবেন কোনো এক সময়, যে উত্তর পাড়ারও আজকে এই দেশটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে, তারপরে বলবেন দক্ষিণপন্থীর, এবং এগুলো বয়ানগুলো দিয়ে আপনি সংখ্যাই বাড়াবেন, সম্ভাবনা আসবে না। হ্যাঁ, মূল জায়গাটা হচ্ছে, যেহেতু আমরা এই আলোচনাটা সবসময় আমরা করি, সেটি হচ্ছে যে বিএনপির কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা এবং সমালোচনা করার চেষ্টা করি। আলোচনার আলোচনার জায়গাটি বিএনপি থাকে এই জন্যই যে বিএনপিকেই একমাত্র দায় দায়িত্ব নিতে হচ্ছে আগামীর রাষ্ট্র বিনির্মাণের জন্য। এবং বিএনপি দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, বিএনপি ছাড়া এখন অন্য কোনো রাজনৈতিক সংগঠনকে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে না। যদিও বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচারগুলো খুব বেশি মাত্রায় হচ্ছে। অপপ্রচারগুলো ওই জন্য হচ্ছে, যেহেতু আমি বলি যে যেই যে বৃক্ষে, যে গাছে অনেক ফলবান গাছে সবসময় ঢিলটা বেশি পড়ে, কারণ এই ফলগুলো খাওয়ার আকর্ষণ সবাই থাকে থাকে আর ফলটা কি, ধরেন ফলটা ভাগ বাটোয়ারার মাধ্যমে দেশটা খেতে চায় সবাই, যে হ্যাঁ আমরা সংসদে ভাগ বাটোয়ারা করি, যদি ভাগ বাটোয়ারা দিতে না চায় তখন বিএনপি খারাপ। আমরা বিএনপির সাথে ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাই, আমরা মন্ত্রিত্বের ভাগ বাটোয়ারা করতে চাই। তাহলে এই বিষয়গুলো যখন আমরা বলার চেষ্টা করি, তখন আমরা কি করব, আমরা ভাববো যে আমাদের এই দলের বিরুদ্ধে যে ন্যারেটিভ গুলা আসে, সেই উত্তরগুলো কিন্তু মানুষকে দিতে হবে খুব স্পষ্ট করে। কারণ আপনি মানুষ যদি উত্তর না পায়, তাহলে মানুষ কিন্তু বিভ্রান্ত হবে। আপনি দেখেন বিভ্রান্ত হলে মানুষ কি, আমরা যদি আরপিও সংশোধন হচ্ছে, আরপিও সংশোধনে হ্যাঁ না ভোট আসবে, তাহলে মানুষ বিভ্রান্ত হলে কি, মানুষ ভোট দিবে না, বলবে মানুষ ভোট দিতে যাবে ঠিকই, মানুষ সবাই না ভোট দিবে। এই যদি না ভোটটার সংখ্যাটা বেড়ে যায়, তখন কি আপনি মনে করেন দেশের মধ্যে আরেকটি অরাজকতার সৃষ্টি হবে না? আরেকটি অরাজকতার সৃষ্টি হবে। মানে মানুষ কাউকেই ভোট দিবে না। ধরেন একটা আসনে গিয়ে হ্যাঁ আমি কাউকেই দিলাম না, বিএনপির উপর আমি রাগ করলাম, কেন রাগ করলাম, বিএনপির উপরে যে অপপ্রচার গুলো হচ্ছে, অপপ্রচার গুলো আমি বিশ্বাস করাতে সক্ষম হলাম মানুষকে। এই বিশ্বাস করাতে সক্ষম যাতে না হয়, সেটি হচ্ছে বিএনপিকে এখন সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। এন্ড কিভাবে রাখবে, ধরেন বিএনপি তার নিজস্ব স্ট্যান্ডার্ডটা অনেক সময় বুঝেই উঠতে পারে না। সেটা বুঝে উঠতে না পারার প্রথম কারণটি হচ্ছে যে বিএনপি সবসময় একটি উদার রাজনৈতিক ভাবনা নিয়ে চিন্তা এগোয়, যে উদার রাজনৈতিক ভাবনাটা কখনো কখনো বিএনপির জন্য কাল হতে পারে। উদার রাজনৈতিক ভাবনাটা কি, ধরেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে, প্রধান উপদেষ্টার সাথে যখন বৈঠক হয়, প্রধান উপদেষ্টা সকল দলকে ডাকে, আবার কখন যখন ভাগ ভাগ করে ডাকে, তখন দেখা যাচ্ছে 4 দলকে ডাকছে, 14 দলকে ডাকছে। কেন 4 দলকে ডাকছে, তাহলে বিএনপির সাথে কি এনসিপি কে যায় না?
বিএনপির রাজনৈতিক অবস্থান, ইতিহাস, অতীত, ঐতিহ্য কিংবা বিএনপির যে ভাবমূর্তি, বিএনপির এক একটি নেতার যে ওজন, যে ওয়েট, সেখানে ধরেন বিএনপি থেকে আপনি দুইজন ডাকলেন, এনসিপি থেকেও দুইজন ডাকলেন, তাহলে কি সমান হলো? আপনি অনেক সময় তো বিএনপি শীর্ষ নেতাদেরকে ভাবিত করে যে যখন উপদেষ্টার সাথে বৈঠক হবে বিএনপির কোন দুইজন যাবে, মহাসচিব ছাড়া আর কাকে, বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কারণ এখানে প্রত্যেকটি নেতাই হচ্ছে একটা ইনস্টিটিউশন, এক একটা প্রতিষ্ঠান। বিএনপির যদি আপনি 500 নেতা ধরেন, 500 নেতাই এক একটা প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে এখন, কারণ দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতা। সেখানে কি বিএনপি কখনো একটুও মুখ ফুটে বলে না আমাদেরকে সবার সাথে ডাকবেন না, বলে না। বিএনপির যেটা বলা উচিত, বিএনপি বলা উচিত যে হ্যাঁ আপনি সব দলকে ডাকেন, আমাদের সাথে আপনি আলাদা বসেন, আমাদেরকে আলাদা করে ডাকেন ডাকেন তাহলে কি বিএনপির ওয়েটটা থাকে। সে বিএনপির এই ওয়েটটা বিএনপি কখনোই ভাবে না, এটা উদারতার কারণেই ভাবে না, কিন্তু এই উদারতাটা ভালো না। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জুলাই চার্টারের বিষয় কিংবা সরকার পরিচালনার বিষয়, সব বিষয় নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থাপনা, রাষ্ট্র কাঠামো না থাকলে দেশ কখনো সঠিকভাবে পরিচালিত হবে না। কারণ আপনি যদি একটা জায়গায় আপনি আপনার পরিবারকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার পরিবারের আপনার ছেলে চলে যাবে বাইরে, ছেলেকে যদি আপনি বলেন তুমি সন্ধ্যা মাগরিবের নামাজের পর পর বাসায় ঢুকতে হবে, মেয়েকে বলেন বাসায় ঢুকতে হবে, আপনার বাসায় যে ড্রাইভার যে কাজ করে বা যারা আপনাকে সেবা দিচ্ছে তাদের কাজগুলো যদি আপনি খুব নিয়ন্ত্রিত ভাবে রক্ষা না করেন, আপনার যদি লিডারশিপ ক্যাপাসিটি যদি না থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যদি না থাকে, তাহলে আপনি পারবেন না। কারণ আপনাকে সুশৃঙ্খলা রক্ষা করতে হলে আপনাকে অনেক সময় অনেক স্ট্রং ভূমিকা রাখতে হবে। বিএনপি সেই জিনিসটি ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হয়েছে? বিএনপি যখন 5 তারিখে যখন ফ্যাসিস্ট পতন হয়, বাংলাদেশে বিএনপি ছাড়া আর কোন রাজনৈতিক দলের এত ক্ষমতা নাই যে প্রত্যেকটি নেটওয়ার্ক, প্রত্যেকটি গ্রামে গঞ্জে বিএনপি যা বলবে তাই হবে। সে বিষয়টি বিএনপি যদি প্রশাসনিক ভাবে না, যদি সামগ্রিক ভাবে যদি চাইতো যে আমি আজকে নিয়ন্ত্রণ করব রাষ্ট্রের প্রতিটি কাঠামো এবং সঠিকভাবে নৈতিকতার সাথে আদর্শের সাথে আমি নিয়ন্ত্রণ করব, এবং সেই নিয়ন্ত্রণ করার ক্ষমতাটা আমরা রাখতে চাই। ফলে বিএনপির এই নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা বিএনপি ডক্টর ইউনূসের মাধ্যমেই সরকার চালাতে পারতো 3-4 বছর, বিচার কাঠামো সব কিন্তু বিএনপি নিয়ন্ত্রণ করতে পারতো। কিন্তু বিএনপি সেটি করে নাই উদারতার কারণে। বিএনপি ভেবেছে যে আমরা কেন নিয়ন্ত্রণ করতে যাব, আমরা নির্বাচিত হয়ে নিয়ন্ত্রণ করব। ভাই নির্বাচিত হলেও দেশ চালাতে হবে, নির্বাচিত না হলেও দেশ চালাতে হবে, এই প্রশ্নটি এখন কিন্তু বিএনপির জন্য প্রযোজ্য একমাত্র। কারণ নির্বাচিত না হয়েও তাকে দেশ চালানো উচিত, তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা উচিত, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত, এবং নির্বাচিত হয়েও তো করবেই। কিন্তু এই বিষয়টি মাথায় নেয় নাই কেন জানেন? আরেকটি দুর্বলতা, সেটা হচ্ছে বিএনপির প্রতিটি নেতা নিজের রাজনৈতিক নেতৃত্বের ব্যাপারে সন্দিহান থাকে সবসময়। সে ভাবে না, আপনি একটি স্থায়ী কমিটির সদস্যকে যে জিজ্ঞেস করেন ভাই কি হতে যাচ্ছে, সে বলে আমরা তো আমি জানি না, আমাদের দলের প্রধান বলবে, কিংবা আলোচনা, আমি কোনো উত্তর দিতে চাই না, বলবো না। কারণ কি? তার মধ্যে কনফিডেন্স এত কম। বিএনপির খুব কম নেতাই অযাচিত ভাবে রাষ্ট্রের কোন কার্যক্রমগুলোকে খুব নৈতিকতার সাথে পরিচালনা করতে চায়, শুধুমাত্র দায়িত্ব পেলে করবে। মানে একটি পরগাছা নেতৃত্ব তৈরি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায়। মানে আমাকে নেতা বললে আমি করব, নাইলে করবে না, এই ভাবটা আপনি বিএনপির A to Z পাবেন। আমাকে নেতা বললে আমি করব, নাইলে ভাই করা যাবে না, এটা করা যাবে না, এটা আমার কথাও বলতে চায় না অনেক নেতা, যে না কথা বলা যাবে না, আমি যদি হাই কমান্ড থেকে, তার মানে তার নিজস্ব নেতৃত্বের যে স্বকীয়তা, সেই স্বকীয় অবস্থানটা তৈরি হচ্ছে না। এটি হচ্ছে আরেকটি সমস্যা। মানে আমরা তো সমস্যাগুলো আলোচনা করছি এজন্যই যাতে সমাধান যাতে আমরা পেয়ে যাই, কিন্তু আমরা সমাধান কি পেতে পেতে যাচ্ছি? পেতে যাচ্ছি না। কেন? কারণ আমরা এই আলোচনাগুলো তো হয়তো শুনি না। আপনি দেখেন বিএনপির আরেকটি জিনিস নির্ধারণ করা হয়েছে যে প্রত্যেকটি আসনে যারা পদধারী, যারা পদ পাবে, তাদের রাজনৈতিক অবস্থান এক ধরনের হবে, আর যারা পদ পাবে না তারা এমপি ইলেকশন করবে, ধরেন পদ ছাড়া, মানে পদ ছেড়ে দিতে হবে বা পদ রাখতে পারবে না। এখন আমরা যেটা দেখছি যে বিএনপির অধিকাংশ মানুষই এই ভাবনার মধ্যেই নাই যে ভাই এমপি হওয়ার থেকে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে রাজনীতি করা হচ্ছে অনেক বেশি ক্ষমতার, গর্বের, অহংকারের। এই ভাবনাটি বিএনপির একটি নেতার মধ্যে তৈরি হয় নাই। যদি বিএনপির একটি নেতার মধ্যে তৈরি হতো না যে ভাই এমপি হওয়ার থেকে অনেক বেশি গর্বের, অনেক বেশি অহংকারের রাজনীতি করা এবং অনেক বেশি ঐতিহ্যের রাজনীতি করা, তাহলে কি হতো? এই সংঘাতগুলো অনেক কমে যেত।
প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে, এবং সংঘাতগুলো বিএনপির লোকরাই সৃষ্টি করে, কারণ তারা এই সংঘাতগুলা একে অপরের ঈর্ষা করতে গিয়ে, একে অপরের বিরুদ্ধে করতে গিয়ে চাঁদাবাজির কথাগুলো তুলে ধরেন আমি আমার প্রতিপক্ষ, ধরেন আমি আমার যে এলাকায়, আমি ধরেন 14 গ্রাম, আমি যদি বলি আমাকে 14 গ্রামের এমপি না হলে আমার জীবনটাই শেষ, তাহলে কি হবে? আমি আমার প্রতিপক্ষ যে আমার সাথে প্রতিযোগিতা করতে চায়, এমপি মনোনয়ন পেতে চায়, তার তার লোকজন যদি চাঁদাবাজি করে, আমি তার 10 জায়গায় বলে বেড়াবো। ফলে আমার মুখ থেকে কিন্তু বের হচ্ছে, বিএনপিটা তার মুখ থেকে কিন্তু চাঁদাবাজির কথাগুলো বের হচ্ছে, এবং বের হতে হতে জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে প্রচার হচ্ছে আলটিমেটলি। এবং সেটির দায় কিন্তু বিএনপি তৃণমূল পর্যায়ের, তৃণমূল নাম বলবো, যারা মধ্যম সারির নেতা, যারা এমপি হওয়ার দৌড়াদৌড়ি করছে, তাদের নির্বুদ্ধিতার কারণেই এই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচারগুলো হচ্ছে, তাদের এই কম্পিটিশন গুলো, প্রতিযোগিতাগুলো বিএনপির মধ্যে অনেক বেশি মাত্রায় সমস্যা নিয়ে আসছে। এবং আপনি দেখেন কয়দিন আগেও, আমি বারবার বলতে হচ্ছে আজকে, ফরহাদ মজার স্পষ্ট করে বলল যে বিএনপিতে মন্ত্রী হওয়ার যোগ্য কোনো লোক নাই। আমি প্রচন্ড ভাবে আমি বিরোধিতা করছি এই কথার, কারণ উনি এই যে ভাবনাটা বলেছেন, উনি একটা পারসেপশন থেকে বলেছেন, কারণ উনি নিজে রাজনীতির মাঠ পর্যায়ে, কর্মী পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের সম্পর্কে উনার অভিজ্ঞতা নাই বলে উনি এই কথাটি বলেছেন। উনি জানেন না বলে বলেছেন যে বিএনপি একটি উপজেলা পর্যায়ের লিডার, বাংলাদেশে অনেক শত শত টকশো করা অনেক লিডারদের থেকে অনেক বেশি জানা মানুষ রয়েছে, কিন্তু জানেন না উনি। এই জন্য বিএনপির দোষ হচ্ছে এই জিনিসটি প্রচার করতে পারে নাই। বিএনপি যে একটি বুদ্ধিভিত্তিক রাজনীতি করে, বাংলাদেশে বুদ্ধির চর্চা ভিত্তিক রাজনীতি করে, 31 দফা দিয়ে বিএনপি যে কত সংস্কারের কাজ করেছে বা করছে, বিএনপির যে কতগুলো রিসার্চ টিম রয়েছে, বিএনপির যে কতটুকু গবেষণা প্রতিষ্ঠান কাজ করছে, এই বিষয়গুলো বিএনপি ফলো করতে পারছে না। তার মানে বিএনপির এই জায়গাটা দুর্বলতার কারণেই আজকে ফরহাদ মজাররা বলার সুযোগ পায় যে বিএনপির কোন মন্ত্রী হওয়ার একজন যোগ্য নেতা নাই। এবং সর্বশেষ আজকের এই আমাদের কথায়, আমাদের বক্তব্যের এই আজকের টক আলোচনায় যে কথাটি শেষ করতে চাই, যেটি অনেক স্পর্শকাতর একটি বিষয় কিন্তু উত্থাপন করেছে আপনাদের সবারই এখন প্রিয়, কি তাকে বলেন, টক শো ইউটিউবার, ল্যাংটা বাবা না কি বলেন আপনারা, আমি জানি না, ল্যাংটা সোলেমান, ল্যাংটা, আচ্ছা, ওই উনি একটা কথা উত্থাপন করেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আয়ের উৎস নিয়ে উনি একটা আলোচনা এবং সমালোচনা তুলে ধরেছেন মানুষের কাছে, এবং সেটি প্রচার করার চেষ্টা করছেন। ওনার জানা নাই, কিংবা যারা এই ধরনের ইউটিউবার, তারা হয়তো এগুলো বিভিন্ন কারণে অকারণে অপব্যাখ্যা করেন। বাংলাদেশের রাজনীতির যদি ইতিহাস, অতীত ঐতিহ্য দেখেন, যারা একটা দলের প্রধান হয়, তাদের ফুল টাইম পলিটিশিয়ান হতে হয়। ফুল টাইম পলিটিশিয়ানদের সাথে পার্ট টাইম পলিটিশিয়ান, এবং যারা সিজনাল পলিটিশিয়ান, কিংবা যারা বিভিন্ন সময় অসময়ে এসে রাজনীতির দৌড়ে আসেন, তাদের অনেক পার্থক্য রয়েছে। আমি একসময়, আমার মনে আছে, যখন জিজ্ঞেস করেছিলাম, আমি যখন রাজনীতি প্রথম শুরু করি, তোফায়েল আহমেদরা তখন খুব বর্ষিয়ান রাজনীতিবিদ, তারপরে আব্দুর রাজ্জাক বর্ষিয়ানরা, আমি যে আব্দুর রাজ্জাক ভাই উনি কি করেন, কোথায় কাজ টাজ কি করেন? আব্দুর রাজ্জাক ভাই শ্বশুর বাড়িতে থাকেন, ওনার তখন ঝিকাতলায় শ্বশুর বাড়ি ছিল, শ্বশুর বাড়িতে থাকেন, ওনার বউ শিক্ষকতা করেন, কাজ করেন, এবং উনি সারাদিন রাজনীতি করেন। এটা কিন্তু প্রশ্ন আর আসে নাই। তো মানে বাংলাদেশের যত, ইভেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারেও যারা প্রশ্ন করেছিল যে আয়ের উৎস কি, আপনি বাংলাদেশের রাজনীতির পরিমণ্ডলে যারা ফুল টাইম পলিটিক্স করে, আমার একটা সময় দেখবেন যে বিভিন্ন বাংলাদেশে এখনো রয়েছে ট্রেড ইউনিয়ন আন্দোলনে, দেখবেন যারা ফুল টাইম ট্রেড ইউনিয়নিস্ট, তাদেরকে কিন্তু ট্রেড ইউনিয়ন থেকে তাদেরকে বেতন ভাতা দিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের সংস্কৃতিতে, কালচারে আমরা ফুল টাইম পলিটিশিয়ানদের কোনো বেতন ভাতা দেই না। ফলে আমরা যদি ইনকাম বিষয়ে জানতে চাই, তার মানে এই প্রশ্নের উত্তরটি আমাদের বিএনপি থেকে খুব স্পষ্ট করেই আসবে, যেহেতু আসা উচিত যে জনাব তারেক রহমান শুধুমাত্র বিএনপির শীর্ষ নেতা নন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান না, উনি বাংলাদেশের এখন সামগ্রিক রাজনীতি অঙ্গনের একজন অভিভাবক, এবং যাকে বাংলাদেশের রাজনীতির বিষয়ে কথা বলতে হচ্ছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা, এবং 18 ঘন্টায় রাজনীতি নিয়ে থাকেন, যেখানে উনার পরিবারের, উনার স্ত্রী একজন চিকিৎসক ডাক্তার, উনার উপার্জনের সুযোগ রয়েছে, উনার সন্তান একজন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার, তার উপার্জনের সুযোগ রয়েছে, এবং জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সন্তান, রাষ্ট্রপতির সন্তান, সেখানে উনার আয়ের উপার্জনের যে জায়গাটা নিয়ে একটু টিপ্পনি কাটা হচ্ছে,
এটি সম্পূর্ণ একটি অবান্তর একটি টিপ্পনী। কারণ রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে একজন ফুল টাইম পলিটিশিয়ান সে যদি পরিবারের উপরও নির্ভর করে রাজনীতি করে তাহলে সেটি তার মহান একটি জায়গা, এবং এই মহান জায়গাটি থেকে আপনার শুধুমাত্র অর্থের লিমিটেশন নিয়ে, তারেক রহমান তো একটা বক্তব্য উনি বলেছে যে ঢাকা শহর না পৃথিবীর কোথাও আমার 2 কাঠা জায়গা আমার কেনা নাই। অতএব এই বিষয়গুলোর বাইরে আর কোনো কথা বলার কোনো জায়গা থাকে না। এবং ফলে কি হয়েছে, এই ইউটিউবাররা এই আলোচনাগুলো ছেড়ে দিয়ে মানুষের মধ্যে একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে, এবং এই বিভ্রান্তের পরিণতিটা কোন জায়গায় যাবে আমি জানি না। তাই পরিণতি যাই হোক না কেন, যেহেতু রাজনৈতিক একটি অনুশীলনের জায়গায় রয়েছে, এবং রাজনীতির যে ব্যাকরণের ভাষা, সে ব্যাকরণের ভাষা আমি বলতে চাই যে একটি প্রাতিষ্ঠানিক রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে কাজ করছে এবং যার কাণ্ডারি এবং যার নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান, সেখানে তার সুচারু নেতৃত্ব, প্রাণবন্ত নেতৃত্ব এবং ভদ্র মার্জিত নেতৃত্ব বাংলাদেশের মানুষকে বরঞ্চ সঠিক পথে নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে বিভ্রান্ত করতে গেলেই আমাদের যেটি হবে, সেখানে রাজনীতি বাধাগ্রস্ত হবে, এবং আগামী দিনে আমরা যে সংখ্যাগুলো করছি সে সংখ্যাগুলো বাড়বে, সম্ভাবনার পথ তৈরি হবে না। অতএব আমি মনে করি যে আমরা বিএনপির সমালোচনা করছি ঠিক আছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছি ঠিক আছে, এবং এই বিরুদ্ধ এবং সমালোচনাগুলো আমরা যাতে সঠিক জায়গায় সঠিক ট্র্যাকে আনার জন্য করি। ফলে কি হবে, রাজনীতি বাঁচবে, দেশটা বাঁচবে।